মেয়াদ শেষ হওয়ার পরেও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জাবিতে তদন্ত কমিটি গঠন। ডক্টর ইউনূসকে প্রতিশ্রুতি দিল বিশ্বব্যাংক। জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া সেনা কর্মকর্তা আটক। অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না রিকশা চালক মহুবারের। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। মানুষ আইন নিজের হাতে তুলে নিলেও সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না, বলেছে সিপিবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মেয়াদ শেষ হওয়ার পরেও যে কারণে ভারত ছাড়ছেন না শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের ৪৫ দিন অতিবাহিত হয়ে গেছে। তবে ৪৫ দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ায় তিনি এখন আর ভারতে অবস্থানের কূটনৈতিক দায় মুক্তি পাবেন না। এখন তিনি দিল্লির রাজনৈতিক সিদ্ধান্ত মোতাবেক ভারতে আছেন। মানবিক কারণ বিবেচনায় তাকে আশ্রয় দিয়েছে ভারত। শেখ হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করছেন সেই সম্পর্কে দিল্লির তরফ থেকে প্রকাশ্য কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যদিও দিল্লি বলছে ভারতের কূটনৈতিক সম্পর্ক হবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, আমরা যে সরকার ক্ষমতায় থাকবে তার সঙ্গে কাজ করব। শেখ হাসিনা যে ভারতে আছেন সেটা স্বীকার করলেও কিসের ভিত্তিতে তিনি ভারতে আছেন সেই সম্পর্কে দিল্লির তরফে কিছুই বলা হয়নি। তবে বিশ্লেষকেরা মনে করেন শেখ হাসিনার ভারতের সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে। এই কারণেই তাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে বলে দৃশ্যত মনে হচ্ছে। ১৯৫৯ সালে চীন তিব্বত অধিগ্রহণ করলে দালাই লামাকে ভারত আশ্রয় দিয়েছিল। ১৯৯২ সালে আফগানিস্তানের ভারতপন্থী নেতা মোহাম্মদ নজিবুল্লাহকেও আশ্রয় দিয়েছিল ভারত। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্যসহ হত্যা করা হলে শেখ হাসিনা ও শেখ রেহানাকে ভারতে আশ্রয় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ১৯৮১ সালে বাংলাদেশে ফিরে আসার পূর্ব পর্যন্ত শেখ হাসিনা ভারতে আশ্রিত ছিলেন। কোন আইনে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, সবকিছু আইন দিয়ে চলে না। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করে রাজনৈতিক কথাবার্তা বলছেন, এটা অস্বস্তিকর। বিষয়টি ভারত সরকারকে অন্তর্বর্তী সরকার জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এদিকে গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় জাবিতে তদন্ত কমিটি গঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণপিটুনি শিকার সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ABM আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ লুৎফুর আরিফকে সদস্য সচিব করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ তারেক চৌধুরী, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইমরান জাহান সহ আরও কয়েকজন। এদিকে ডক্টর ইউনূসকে প্রতিশ্রুতি দিল বিশ্বব্যাংক। মঙ্গলবার ঢাকায় আসা বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেজগাঁও অফিসে বৈঠক করেন। বৈঠকে রাইজান জানান, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত আছে বিশ্বব্যাংক। অর্থনীতি পুনরুজ্জীবিত করতে দুর্নীতি দমনে এবং বিচার বিভাগ সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে রাইজার। তিনি বলেন, আমাদের উপর নির্ভর করুন, আমরা সাহায্য করতে প্রস্তুত। তিনি আরও বলেন, সরকারের সংস্কার কর্মসূচি নিয়ে বিশ্বব্যাংক উৎসাহিত এবং তিনি মনে করেন এখানে অনেক প্রত্যাশা রয়েছে। বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জানান, ব্যাংকিং, কর ব্যবস্থা, শুল্ক ব্যবস্থা, মূল্য সংযোজন সহ দুর্নীতি দমন কার্যক্রমে সংস্কার কাজে সহায়তা করতে প্রস্তুত রয়েছে সংস্থাটি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাংকের সমর্থনকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দুর্নীতি মুক্ত এবং নতুন একটি শুরুর জন্য জনগণের কাছ থেকে বিশাল ম্যান্ডেট পেয়েছে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভুয়া সেনা কর্মকর্তা আটক। পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টাকালে 2 ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ে এই ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রৌশন আলী এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত কর্নেল পরিচয় দেওয়া হাসিবুর রহমান ঢাকার মোহাম্মদপুর আসাদ এভিনিউ এলাকায় হাবিবুর রহমানের ছেলে এবং যে ওসি
পরিচয় দানকারী মেহেদী হাসান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বিকেলে জেলা প্রশাসক মফিজুল ইসলামের কাছ থেকে হাসিবুর রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনী কর্নেল ও অপর ব্যক্তি মেহেদী হাসান নিজেকে সেনাবাহিনীর জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের একটি সুপারিশ করাতে আসে। আশা ব্যক্তিদের কর্মকর্তাদের এক পর্যায়ে জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাদের সন্দেহ হলে ওই দুজন ব্যক্তিকে তাদের পরিচয় চ্যালেঞ্জ করলে তারা তাদের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়। পরে প্রশাসকের কার্যালয় থেকে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। এদিকে অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না রিকশা চালক মহুবারের। কোটা বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত রিকশা চালক মহুবার অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেন না। মহুবার রহমানকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। এই অবস্থায় চিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহায়তা চেয়েছে তার পরিবার। বুধবার সকালে লালমনিরহাটে হাতীবান্দার নিজ বাড়িতে নিজেদের অসহায়ত্বের এসব কথা বলেন মহুবার। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে ডান হাতের বাহু বুকের ডান পাশে এবং পিঠে গুলি ভেদ করে যায় মহুবরের। আন্দোলন সফল হলেও আহত হয়ে অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পেরে তাকে নিয়ে পরিবারের দুশ্চিন্তার শেষ নেই। টাকার জোগান করতে না পেরে চিকিৎসা না নিয়ে গত 17 আগস্ট হাসপাতাল থেকে হাতীবান্দার উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের পূর্ব বিসন্দই গ্রামের বাড়িতে নেওয়া হয় মহুবারকে। মহুবার বলেন, গত 21 জুলাই বিকেলে শনিবার আকরা যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনে ছিলাম। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের সদস্যরা অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর মুহুর্মুহু গুলি চালায়, আর আমরা ইট পাটকেল ছুটে তাদেরকে প্রতিহতের চেষ্টা করে থাকি। মিছিলের সামনে থাকা প্রায় সবাই গুলিবিদ্ধ হয়। এই সময় আমার বুকের ডান পায়ের পাশে গুলি লেগে যায়, আমি অচেতন হয়ে রাস্তায় পড়ে যাই। এদিকে নেতাকর্মীদের জরুরি নির্দেশনা আওয়ামী লীগের। নেতাকর্মীদের জরুরি নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। দলটি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্যাড ব্যবহার করে দেওয়া কোনো বিবৃতি বা নির্দেশনার ভিত্তি নেই। বৃহস্পতিবার দুপুর 2টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, আওয়ামী লীগের ফেসবুক পেজ, টেলিগ্রাম চ্যানেল, টুইটার, ইউটিউব চ্যানেলের বাইরে অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজ বা মিডিয়া থেকে কোনো দলীয় আপডেট আসলে তা অবশ্যই আওয়ামী লীগের যোগাযোগের মাধ্যম থেকে যাচাই করার জন্য সবাইকে বিনীত অনুরোধ করছে। ফেসবুক পোস্টে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যায় হাসিনা। সেদিন থেকে দলটির নেতারা আত্মগোপনে থাকায় বক্তব্য বিবৃতি পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে 14 সেপ্টেম্বর এক বিবৃতিতে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শেখ হাসিনা পাহাড় সমান কষ্ট নিয়ে ও হিমালয় সমান মনোবল অটুট আছে। তার হাতকে শক্তিশালী করতে আমরা সদা প্রস্তুত। এদিকে মানুষ আইন নিজের হাতে তুলে নিলেও সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না। দেশের বিভিন্ন জায়গায় মব তৈরি করে মানুষ নিজের হাতে আইন তুলে নিলেও এর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের ভূমিকা দৃশ্যমান হচ্ছে না বলে মন্তব্য করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় উদ্বেগ জানিয়েছে দলটি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবির সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন এসব কথা বলেন। বিবৃতিতে তারা বলেন, স্বৈরাচারী শাসকের অবসানের পর দেশবাসী স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে, কিন্তু গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষিপ্রতার সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে জনগণকে এখন স্পষ্ট করেনি, বরং ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা ও রাজশাহীতে পিটিয়ে ছাত্র যুবকদের হত্যা করা হয়েছে। চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদলের কবর পর্যন্ত ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সিন্ডিকেট বহাল তবিয়ত রাজত্ব করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের নামে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি পাওয়ার দিয়ে তাদের জনগণের মুখোমুখি দাঁড় করানোর প্রক্রিয়া চলছে।